এলো, আপনার সামরিক বাহিনীর কথা এলো এবং সামরিক বাহিনী ছেড়ে দেওয়ার কথা এলো, কিন্তু আপনি বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যবসায়ী, অত্যন্ত সফল। আমরা এখন ওই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আপনি ব্যবসা শুরু করলেন কি করে? অ্যাকচুয়ালি ব্যবসা করব এটা কিন্তু আমার কখনো কল্পনায় ছিল না। আমি যখন আর্মি ছেড়ে দিলাম, আর্মি ছেড়েই তো প্রথম ওই কিছু ছুটি পাওয়া যায়, লিভ পেন্ডিং রিটায়ারমেন্ট, এলপিআর আমরা বলি, তো সেখানে প্রায় 6 মাস এর মতো ছুটি পেলাম। এবং যেহেতু আমি তখন অবিবাহিত ছিলাম, তো আমার একটা পরিবারের যে একটা তাড়না বা পরিবারের যে একটা দায়িত্ব ছিল না, অনেকটা মুক্ত মানুষের মতো, মুক্ত মানুষের কিছু করার সুযোগ। হ্যাঁ, তারপরে একটা সরকারি বাড়িতে থাকতাম, কারণ আর্মি ছাড়ার পরেও তো কিছুদিন আর্মির বাড়িতে থাকার সুযোগ আছে ছিলাম। কি করব ঠিক জানতাম না। আমাকে তখন দুইটা আমার কাছে অফার আসলো। একবার বললো যে একটা জুট মিলে, টেক্সটাইল মিলে কর্পোরেশনে জয়েন করার জন্য জিএম হিসাবে। তা আমি বললাম যে না, আমি তো আর্মি তো কর্পোরেশনে চাকরি করার জন্য আর্মি ছাড়ি নাই, সুতরাং আমি কর্পোরেশনে চাকরি করবো না। আবার বলা হলো যে পুলিশে, ওই যে পুলিশের যে আর্মি অফিসাররা যায় সেখানেও একটা অফার আসলো। আমি যে ভাই আর্মি ছেড়ে আমি পুলিশে যাবো, এটা তো হয় না, কি করব আমি, দেখা যাবে কি হবে। আমার তো জীবনটাই খুব সহজভাবে জীবনটা ছিল ছোটবেলা থেকেই, কিন্তু যেহেতু খুব একটা কিছু করার জন্য আই ওয়াজ নেভার ডেসপারেট, কোথাও কোনো ডেসপারেশন, একটা ঘটনাক্রমে ঘটে গেছে সবকিছু এই ঘটনাক্রমে অ্যাজ ইট ইজ, আচ্ছা, খুব জীবনটা আমার খুব সহজভাবে আমি সব জীবনটা নিয়েছিলাম। সুতরাং আই এম নট ডেসপারেট এনিওয়্যার। এবং আমি খুব একটা যে অনেকে চেষ্টা করে, স্ট্রাগল করে, এগুলা করতে হয় নাই, করার সেই মন মানসিকতা আমার ছিল না খুব একটা। তখন একদিন আমার বন্ধু আজিমের সাথে দেখা, ম্যাট্রিক পাস করার পর। আপনার বন্ধু কি স্কুল না কলেজের? স্কুলে। তো স্কুলে পাস করার পরে তার সাথে আমার দেখা হয়নি। ফজলুল আজিম একদিন ঘটনাক্রমে চিটাগাঙে সার্কিট হাউসের সামনে সন্ধ্যাবেলা এরকম ওখানে বসে ওই যে চাটা খেতাম, সেখানে হঠাৎ দেখা। প্রতিদিন পরে তারপরে যাই হোক পরিচয় পরে জিজ্ঞাসা করলাম তুমি কি করো ভাই? বলছে যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি কিছু করি না। আমাকে বলে যে তোমার আইসে, আমি ভাই চাকরি ছেড়ে দিলাম, আমি কিছু করি না। তারপরে দেখা গেল সে যে জায়গা থাকে আমার পাশে, আমি থাকি নাসিরাবাদ 2 নম্বর সড়কে, সে থাকে 3 নম্বর সড়কে, আমরা খুব কাছাকাছি। তারপরে সেখানে গেলাম, গল্প হইতে শুরু করে, তখন করে যে চলো কিছু করা যায় কিনা। তখনই আমরা এই দেখি যে কিছু ব্যবসা করা যায় কিনা। তখন কি ব্যবসা করব, তখন জানাশোনা লোকজনের কাছে যেতাম যে ভাই আমরা তো নতুন, আমি আর্মির লোক, আর হি ওয়াজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রগতিতে চাকরি করতে, আমাদের কিছু ব্যবসা দাও। তখন আমরা কিছু সাপ্লাই ব্যবসা পেলাম, পেপার মিলে একটা অর্ডার পেলাম, সামান্য ওই কি ভিটামিন কি সাপ্লাই, আর একটা পেলাম নেভিতে অ্যাঙ্করের ওই যে ওদের চেইন দেওয়া। আচ্ছা, এই ছোট মোটো এই আর্মিতে নেভিতে একটা ছোট অর্ডার পেলাম, এখানে পেলাম। আবার প্রগতিতে কিছু পেলাম, ওই অল্প অল্প, যেখানে 5-10 হাজার টাকা করে লাভ হতো। এইখানে আমাদের শুরু। তারপরে সুযোগ আসলো, হঠাৎ একজনের পরামর্শ দিল কিছু নারিকেল তেল ইম্পোর্ট করতে। এখন পয়সা নাই, ব্যাংকে গেলাম। আমার এখনো মনে আছে, আমাদের সেই বন্ধু এখন নাই, পরে হি ওয়াজ এ ম্যানেজিং ডাইরেক্টর, তার কাছে আমরা এলসি করার জন্য 6,000 টাকা ঋণ চেয়েছিলাম, উনি কিন্তু দেন নাই। উনি আমাদের উপর আস্থা রাখতে পারেন না যে 6,000 টাকা আমরা দিতে পারবো কিনা, উনি কিন্তু 6,000 টাকা আমাদেরকে দেন নাই। তারপরে আমরা এখানে ওখানে সামা উই ম্যানেজ, সেই ভাঙা গড়া দিয়েই আমরা শুরু ইন্ডেন্টিং করলেন। তারপর আমরা ইন্ডেন্টিং শুরু করলাম, কিছু কর্পোরেশনে এখানে ওখানে কিছু ইন্ডেন্টিং এর মালটাল দিলাম। তারপরে গিয়ে গার্মেন্ট ফ্যাক্টরি, এই গার্মেন্টস এর কথা আসবো, কারণ না বাংলাদেশে আজিম মান্নান খুব আলোচিত গার্মেন্টস বা এজ এ বিজনেস পার্টনারও বলবো। তার আগে দেখি আপনার 2 বন্ধু আপনার সম্পর্কে কি বলছেন। মেজর মান্নান আমার বাল্য বন্ধু, আমরা একত্রে লেখাপড়া করেছি নোয়াখালী জিলা স্কুলে, এবং সেই নোয়াখালী জিলা স্কুল থেকে আমরা একত্রে একই সনে ম্যাট্রিক পাস করেছি। মান্নান যে আর্মিতে যাবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। বুঝতে পারছি আমাদের জিলা স্কুলে তখন জুনিয়র ক্যাডেট কোর বলে একটা এই রাইফেল ট্রেনিং এর একটা কোর্স মতো হতো, তো সেইখানে টেস্টের সময় লেফট রাইট করতে হয়, লেফট রাইটে সে পা মেলাতে পারেনি। 2বার তাকে বাদ দেওয়ার পর 3বারের সময় নেওয়া হয়েছে।
বা দেন সেই মান্নানি একসময় সে বাঘা আর্মি অফিসার হলো, কমান্ডো হলো, এটা তো বিরাট ব্যাপার এবং এটা কৃতিত্বের ব্যাপার। পরবর্তীতে আমরা ও আর্মি যখন ছেড়ে দেয়, আমি চাকরি করতাম দেশে বিদেশে ইত্যাদি, আমরা দুজনে একত্রে ব্যবসা শুরু করি এবং দুজনেই উই বিকেম বিজনেস পার্টনার্স। প্রায় 9 বছর একত্রে কাজ করেছি পার্টনার হিসাবে, এবং পরবর্তীতে আমরা ব্যবসায়ের স্বার্থেই আমরা এই মিলেমিশে কথার মধ্যে আমরা আলো হয়ে যাই। অত্যন্ত ঘনিষ্ঠ জন একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমাকে যদি একটা বলার সুযোগ দেওয়া হয় যে তুমি আরেকজনকে সঙ্গী করে কোথাও গিয়ে থাকবে 7 দিন 10 দিন, দেশে বিদেশে যেখানে হোক, আর কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, সে ব্যক্তিটি কি হবে? আমি নির্দ্বিধায় বললাম মান্নান। তো আমার সেই উনি খুব ক্ষিপ্ত হলেন, উনি মহিলা ছিলেন, উনি খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, বিস্মিত হলেন, বলছে আরে আশ্চর্য, মান্নার সাথে পার্টনারশিপই আছে, পার্টনার সারাক্ষণ আছো, তারপরে কেন? আমি না, ওর সাথে এমনিতে অনেক মজা আছে, আমরা দুজন জায়গায় থাকি একত্রে, খুব মজা করতে পারি, আমরা উই এনজয় আওয়ার টাইম। মেজর মান্নানের সঙ্গে আমার প্রথম পরিচয় মে মাসে 1962 সনে আমরা পিএলএ কাকুলে যাই একসঙ্গে পাকিস্তান আর্মি জয়েন করতে। আমার সমস্ত নারী নক্ষত্র খবর সে রাখে, আমি তার হারির খবর রাখি। যে সে কোনো গ্লাসের কোন খালি কোনটা আছে দেখে না, ভরা দিকটা দেখে। হি ইজ নট এ নেগেটিভ ম্যান, সব জায়গায় সে পজিটিভ দেখে, এবং যত সমস্যা যত কিছু আসুক সে কিন্তু বিকল্প একটা চিন্তা করে যে কেমন করে এই সমস্যা আমি সমাধান করতে হবে। ওখানে বসে বসে কাঁদতে হবে এমন কথা না। তো ওর সঙ্গে পাল্লা দিয়ে চলার মতন ওর স্টাফ, ওর সহযোগী, ওর সংগঠন ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ, পারে না। তো ওদের মাঝে মাঝে বলি যে ভাই তুই একটু আসতে যা, ওদের সঙ্গে নিয়ে না, নাহলে এরা খুব পিছিয়ে রাখবে। এবং সে মানুষকে খুব ভালোবাসে, দেশকে খুব ভালোবাসে, ইজ এ গ্রেট প্যাট্রিয়ট। আপনার 2 বন্ধু আপনার সম্পর্কে বলছিলেন, বাংলাদেশে আমরা নর্মালি বিজনেস পার্টনারকে এতটা মধুর সম্পর্কে দেখি না, এর পেছনে কি? না, আজিম আমার বন্ধু ছিল। আজিম কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। আমি যদি আমাকে যদি বলতো আজিম সম্পর্কে, আমি যদি সারা দুনিয়ার সব সম্পদ তার পায়ের নিচে রেখে দেই, পায়ের কাছে, সে এই পা লাগিয়ে দেখবে না যে কি কে রেখে গেল। মানে টাকা পয়সার অনেক উপরে আমার সম্পর্কে আমি জানি না, তার একই কথা। আমরা যখন একত্রে ব্যবসা করতাম টাকা লাগতো, এই বাবু টাকা আনো, এবার ধরেন 1000 টাকার বান্ডেল আনলো, নেভার কাউন্ট, মধ্যখান দিয়ে এভাবে করে ওই বান্ডেলটা ভেঙে অর্ধেক সে নিত, অর্ধেক আমি নিতাম। 2টা নোট হয়তো সেখানে বেশি যেত, বা 2টা নোট আমার এখানে বেশি আসতো। দ্যাট ওয়াজ মাই মেন্টালিটি, অলসো হিজ মেন্টালিটি। সুতরাং আমি মনে করি আজিম ইজ এ গুড ম্যান, পারফেক্ট জেন্টলম্যান, এবং বন্ধু হিসাবে তো তার সাথে আমি তো মনে করি সে বলছে 7 দিন, আমি তো মনে করি 7 বছর তার সাথে বেছে নিবেন। I will not get bored. I will not, because he is so intelligent. আর সে তার যে চিন্তা চেতনা, কথাবার্তা, সুপারম্যান। তো সুতরাং সেই হিসাবে তার সাথে আমার একটা মনের। আর তাছাড়া আমার যে বন্ধু বান্ধব যারাই আছে দেশে বিদেশে, আমি তো অনেক সময় বলি, তুই হাসি গল্প করেই বলি যে আই নেভার লস্ট এ ফ্রেন্ড, যে বন্ধুর সাথে মনোমালিন্য আর বন্ধু কখনো হারাই নাই। এটা আমি অনেক সময় নিজেকে আমি মনে করি যে আই এম ভেরি লাকি দ্যাট আই হ্যাড এন্ড স্টিল হ্যাভ লট অফ গুড ফ্রেন্ডস। সেই হিসাবে আর কি। কারণ এই যে আজিম মান্নান লিমিটেড, আমরা সবসময় শুনি আজিম অ্যান্ড মান্নান এরকম হয়, কিন্তু এই নামটা শুনে কিন্তু আমি শিওর জানি আপনাকেও অনেকে আজিম বলে ডেকেছে। হ্যাঁ, তারা ঠিক বুঝতে পারতো না, বিদেশিরা বলতো মিস্টার আজিম মান্নান, আজিমকে বলতো মিস্টার আজিম মান্নান। তো সেটা অনেকেই বুঝতে পারে নাই যে 2টা লোক, তারা মনে করতো যে একজনের নাম। তো এরকম একটি পার্টনারশিপ 9 বছর আপনারা চালানোর পরে আলাদা হলেন সুসম্পর্কের ভিত্তিতে কিভাবে? না, সেখানে হলো কি জানেন, উনি হলেন পরিবারের ছোট, আমি হলাম পরিবারের বড়। আমার 4 ভাই, ওদের আমি লিডার। ওর 4 ভাই, 3 ভাইয়ের হি ইজ জুনিয়র মোস্ট। সো আই হ্যাড টু অ্যাকোমোডেট মাই ব্রাদার্স। আচ্ছা, আমি আমার ভাইদেরকে যখন চিন্তা করলাম যে আসবো, আমি তাকে বললাম যে দেখো আমি কোম্পানিতে আমার ভাইদেরকে আনতে চাই। এখন ফ্যাক্টরি করলাম, আমার বাইরে যদি ওই ব্যবসা যদি জড়িত না হয় তাহলে তো ব্যবসার কোনো অর্থ নাই। তখন সে বলছে ইয়েস। তখন আমি বললাম যে কোম্পানিগুলো আমাদের আছে, এগুলো চলো, আজিম মান্নান
আজিম মান্নান গার্মেন্টস, আজিম মান্নান, এগুলো এইভাবেই থাক চলো। নতুন এক্সপানশন গুলো আমারগুলো আমি ভিন্ন করি, তোমারগুলো তুমি ভিন্ন করো, এভাবে আমরা অ্যামিকেবলি উই সেপারেটেড। আপনার অনেক শিল্প প্রতিষ্ঠান আপনার গ্রামের দিকে বা ওই অঞ্চলে করেছেন, এর কারণ কি? কারণ হলো দুইটা। একটা হলো শহরে আমি জানি যে শ্রমিক পাওয়া এখন হয়তো পাওয়া যায়, কিন্তু 2, 4, 5 বছর পর পাওয়া যাবে না। গ্রামে আমাদের যেতেই হবে। সুতরাং সেই জন্য আমি এই গ্রামে থেকে গ্রামে আমি যেমন আমার নোয়াখালীতে আমার বাড়ির ওখানে 4টা থানা, 4 থানা আমার 4টা ফ্যাক্টরি আমি করেছি, 1 ফ্যাক্টরি থানা। আচ্ছা, আরো এত করব। এতে অসুবিধা আছে, কিছু সুবিধা আছে। অসুবিধা হলো যে এই ওখানে ম্যানেজমেন্ট গ্রামে কঠিন, আর সুবিধা হলো যে গ্রামের যে আমার শ্রমিকেরা আছে, ইনস্টেড অফ শ্রমিকেরা আমি ফ্যাক্টরির কাছে না এনে ফ্যাক্টরি শ্রমিকের কাছে নিয়ে গেলাম। সুতরাং সেখানে তারা বাড়ির থেকে খেয়ে দিয়ে আসে। একটা মেয়ে, আমার ফ্যাক্টরি একটা মেয়ে, তার বাবা ওই মেয়েকে ফ্যাক্টরিতে আনে, ফ্যাক্টরি থেকে নিয়ে যায়। শহরে কিন্তু আমাকে নিতে হয়, আমি বাসে করে ওই শ্রমিককে আনতে হয়, বাসে করে তাকে তার বাড়িতে নিতে হয়। কিন্তু গ্রামে তার বাবা করছে, তার ভাই করছে, সুতরাং ওই বোঝাটা তো আমি নিলাম না। সুতরাং গ্রামে ফ্যাক্টরি করলে মানুষের জন্য, শ্রমিকের জন্য খুব লাভ, এবং শ্রমিককে তার অঞ্চলে রাখা, ফ্যাক্টরি বিশেষ করে মেয়েদের। আর তাছাড়া শহরে আজকাল থাকা যে কি কঠিন। আর যে একটা মেয়ে, আমি চিন্তা করেন, একটা মেয়ে 20-22 বছরের, 18 বছরের একটা মেয়ে শহরে আসবে চাকরি করে, কোথায় থাকবে? তার নিরাপত্তা কোথায়? থাকাও তো কত কঠিন, কার সাথে থাকবে? সুতরাং গ্রামে তাকে এখন আমি করতেছি, এখন আমি সব ফ্যাক্টরিতেই বিল্ডিং দিয়ে হস্টেল থাকার জন্য। যে মেয়েগুলো, যে মেয়েরা দূর থেকে আনতে হয় বাসে করে, ওদের জন্য আই এম নাও বিল্ডিং দিয়ে হস্টেল। সুতরাং দর্শক, আমরা কথা বলছি বিকল্প পথের মহাসচিব জনাব আব্দুল মান্নানের সঙ্গে, যিনি ছোটবেলায় বন্ধুর সাথে ব্যবসা করেছেন, ব্যবসা দীর্ঘদিন চালিয়েছেন সুসম্পর্কের ভিতরে, এবং আলাদা যখন হয়েছেন এখনো তারা একে অন্যকে বলছেন যে কোনো দ্বীপে গেলে তারা আরেকজনকেই চান। ফিরে আসবে রাজনীতির বাইরে।